বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে উল্লেখ করে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত 4 দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চায়না, সাউথ কোরিয়া, ব্রিটেন, পাকিস্তান সহ 50টি দেশের বিনিয়োগকারীরা এতে অংশ নেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ বান্ধব নীতি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য নিয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে এই সম্মেলন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে বাংলাদেশে ব্যবসার পরিবেশ এবং বিনিয়োগের ক্ষেত্রে এখনো 5টি বড় বাধা রয়েছে। এগুলো হচ্ছে বিদ্যুৎ সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, বৃহৎ অনানুষ্ঠানিক খাত ও কর হার। এছাড়া বাংলাদেশের কৌশলগত 4টি খাতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করে নীতিগত পদক্ষেপ নিলে প্রতি বছর এসব খাত থেকে প্রায় 35 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। এর মধ্যে রয়েছে আবাসন, তৈরি পোশাক শিল্প ও ডিজিটাল আর্থিক সেবা। বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন প্রকাশিত সবশেষ যে প্রতিবেদন, সেখানে এসব তথ্য তুলে ধরা হয়েছে এবং মঙ্গলবার ইনভেস্টমেন্ট সামিটে এই তথ্যগুলো তুলে ধরা হয়। সাথে দুটি তথ্য আমি ছোট্ট করে একটু তুলে ধরি, তা হলো ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার যে ব্যবস্থা তা বাতিল করেছে ভারত। এর ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ আপাতত পাচ্ছে না, বাতিল হচ্ছে। এছাড়া আরেকটি তথ্য হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ওমর গিয়াস, পরিচালক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমরা একটু ছোট্ট করে ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার একটি ছোট অংশ দেখে নেব। I cannot bring my word. People died of hunger. A famine throughout the country has a very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world, like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. জি, আমি আলোচনায় চলে যেতে চাই। অধ্যাপক আবু আহমেদ, আপনার কাছে আসতে চাই শুরুতে যে বিষয়টি নিয়ে ইনভেস্টমেন্ট সামিটের মাধ্যমে বাংলাদেশ নিজেকে কতটা বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে উপস্থাপন করতে পেরেছে বা পারছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি তো ওটাকে পজিটিভলি দেখি, কারণ এত সুন্দর এত বড় বিনিয়োগ সামিট আগে কখনো হয়নি। হয়েছে হয়তো, কিন্তু ওগুলো এই লেভেলের হয়নি। আমাদের সৌভাগ্য বাংলাদেশের জনগণের যে প্রফেসর ইউনূসের একটা ইন্টারেস্টিং ইমেজ আছে। উনি যখন ডাকেন সবাই শুনে ওনার কথা। এই যে আমাদের যে এত বড় একটা পরিবর্তন হলো জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে, তারপরে খুব বেশি সময় যায়নি, 7-8 মাস গিয়েছে, 8 মাস মতো। এর মধ্যেও যাদেরকে ওনারা ইনভাইট করেছে, আমি যতটা শুনলাম যে ইনভাইট যাদেরকে করেছে তাদের অনেকেই এসেছে এবং অনেকেই পরে ওই যে প্রপারলি তারা হয়তো টিকিট বুকিং করতে পারেনি, তারা পরে এসেছে। এই যে এত বড় একটা মানে তাদের থেকে এত বড় একটা রেসপন্স, এবং সারা পৃথিবীতে একটা অস্থিরতা চলতেছে, ইকোনমিক একটা অস্থিরতা চলছে আর কি। এই অবস্থায় যে তারা আমাদের দেশকে বিনিয়োগের জন্য একটা উপযুক্ত স্থান মনে করেছে, আমি তো মনে করি এটা আমাদের জন্য বড় অর্জন। সবচেয়ে বড় কথা, তারা নিজের চোখে দেখেছে যে মিরসরাই ইপিজেড, তারপরে কোরিয়ান যেটা সেটা, এবং কোরিয়ানদের ওই ইপিজেডে কিছু সমস্যা ছিল, সেটা এই সরকার অতি অল্প সময়ের মধ্যে সমাধান করে দিয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে হ্যান্স ফ্রম নাও অন
এই যে কোরিয়ান, চাইনিজদের জন্য মংলাতে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং তাদের মধ্যে ওই যে যেটা স্পেশাল ইকোনমিক জোন দেওয়া হয়েছিল এতদিন, ওটা অতটা এগোয়নি। এই সরকার ওটা ব্যবস্থা করতেছে, এবং আমি খুবই আশাবাদী যে আমরা অনেক বিনিয়োগ পাবো। যেটা আমাদেরকে করতে হবে যে পরবর্তীকালে যত পলিটিক্যাল যে সরকার আসবে, সেই সরকার যাতে এই দায়িত্বগুলোকে সামনে বহন করে নিয়ে যায়, এবং এই সরকার যে সমস্ত কাজ করতেছে সেগুলো যাতে ওন করে। তাহলে এই যে যারা আসতে চাচ্ছে বা এসে গেছে, তারা ভাববে যে না, একটা কন্টিনিউটি পলিসি কন্টিনিউশনের একটা ব্যাপার আছে। আমাদের এক্ষেত্রে আমাদের সব পলিটিক্যাল পার্টির একটা মিল আছে যে আমরা বিদেশি বিনিয়োগ আনতে চাই, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড, আমাদের পোর্ট ম্যানেজমেন্টে, এবং আমাদের টেক্সটাইল সেক্টরে, আমাদের আইটি সেক্টরে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব, এগ্রিকালচার সেক্টরে তারা আসলে মানে আমাদের দেশীয় বিনিয়োগকারীরা উৎসাহ পাবে, এবং কখনো কখনো তারা জয়েন্ট ভেঞ্চারও যেতে পারবে, এককভাবে করতে পারবে। এটাতে আমাদের কোনো এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই, তারা ফ্রিলি করতে পারবে। এবং বিডে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে, আমি খুবই আশাবাদী। আগে এত ডিনামিক লিডারশিপ বিডাতে আমরা দেখি নাই আর কি। এখন এই যে আশিক, হি ইজ মার্ভেলাস, আই উড সে। তার যে উপস্থাপনা, কথাবার্তা, তার যে প্রেজেন্টেশন স্টাইল, এটা সবার দৃষ্টি আকর্ষণ করতেছে। তো সবকিছু মিলিয়ে এরা বিদেশিরা বাংলাদেশকে চিনতে সক্ষম হয়েছে এবং হচ্ছে। আমি কিন্তু আশাবাদী। জি স্যার, ঠিক এই জায়গাটাতে আমি যদি একটু আপনার কাছে আসি, যে এই যে রাজনৈতিক দল অথবা রাজনৈতিক পরিস্থিতির কথা বলছিলেন, যে এক ধরনের অস্থিতিশীলতা কিন্তু এখনো আছে, এবং সামনে যদি নির্বাচিত সরকার আসে তাদের এই ধারাবাহিকতা ধরে রাখারও একটি বিষয় রয়েছে। এই দিকগুলো তো অবশ্যই যারা বিনিয়োগকারী আছেন তারা বিবেচনায় নেবেন। বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে, বিনিয়োগ পরিবেশ কতটুকু আছে, সেই জায়গা থেকে আপনি কতটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিনিয়োগকারীরা যাবেন? এই জন্য যে যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা সবাই কিন্তু এই যে আমাদের মার্কেট ড্রিভেন ইকোনমিকে কিংবা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে স্ট্র্যাটেজি, এগুলোকে ওন করে। আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই যে সমস্ত কোম্পানি অলরেডি বাংলাদেশ ইকোনমিতে কাজ, ইন্টারন্যাশনাল কোম্পানি, মানে মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, লিন্ডি বিডি, তারপর গ্রামীণ ফোন, তারপরে ওই যে ম্যাটলাইফ, নেসলে, স্ট্যান্ডার্ড চার্টার, স্যাভরন, সবাই বড় ভালো মুনাফা করতে, সবাই, যেটা অন্যান্য দেশের তাদের অতটা মুনাফা নাই। আমাদের এখানে রেট অফ রিটার্ন অনেক বেশি, তারা ফ্রিলি রিপার্টিট করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সমস্যা আছে, এটা আমাদের কালচার একটু সমস্যা আছে, যে আমাদের পোর্ট সিস্টেম স্লো, ডিসপিউট সেটেলমেন্ট স্লো, তারপরে আমাদের যে লোকগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে ধরুন মোরালিটির একটু ঘাটতি আছে। এটা কিন্তু আমাদের লোকেরা হার্ড ওয়ার্কিং পারসন, আমাদের লোকেরা সস্তায়, আমাদের টেকনিক্যাল নো হাউ মানে যে লেভেলে থাকুক না কেন, এটা পাওয়া যাচ্ছে এখানে। তারা আসবে এখানে আরো উন্নত ম্যানেজমেন্ট নিয়ে, উন্নত প্রযুক্তি নিয়ে, এবং তাদের কস্ট অফ প্রোডাকশন কমবে, এবং তারা এক্সপোর্ট করতে পারবে। এক্সপোর্টের জন্য বাংলাদেশ থেকে সারা দুনিয়ায় খোলা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ইদানিং ট্রাম্প প্রশাসন যে আমাদের উপর ট্যাক্স বসিয়েছে, এক্ষেত্রে হয়তো আমার যিনি এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে যিনি আছেন উনি আরো ভালো বলতে পারবেন। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প শুধু বাংলাদেশের উপর একা ট্যারিফ বসান নাই 37%। আমাদের যারা প্রতিযোগী আছে, আমরা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে বিশ্বের দরবারে হাজির হচ্ছে, ইউরোপিয়ান বা যুক্তরাষ্ট্রে, ওই প্রতিযোগীদের উপর আরো বেশি ট্যাক্স বসানো হচ্ছে। ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া, ওদের পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে একই জিনিস আমরা রপ্তানি করে এদের উপরও ট্যাক্স বসানো হচ্ছে। সুতরাং আমরা ডিসক্রিমিনেটেড হই নাই। প্লাস এখানে আরেকটা কথা বলা দরকার, প্রফেসর ইউনূস চিঠি লিখেছেন, যেটা আমাদের অন্য কোনো সরকার প্রধানের পক্ষে সম্ভব হতো কিনা আমি জানি না, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে প্রফেসর ইউনূস একটা কথা বললে সারা বিশ্ব শুনে, সিদ্ধান্ত যাই হোক না কেন। প্রফেসর ইউনূস চিঠি লিখেছে, এবং আমরা মনে করি একটা ফেয়ার ডিল যুক্তরাষ্ট্রদেরকে পাবো। আমরাও ট্যাক্স কমা দিচ্ছি, তাদের ট্যারিফ তারও আমাদের কমিয়ে দিবে। এই বার্গেনিংটুকু আমরা করতে পারবো আশা করতে। সুতরাং বাংলাদেশে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে ইনভলভ, মানে ম্যানেজমেন্টের ওনারশিপে ইনভলভ, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা কথা এখানে বলতে চাইছি স্পষ্টভাবে, আমরা লো ভ্যালু আইটেমস
আরএমজি যেগুলো আমরা সেক্টর থেকে এক্সপোর্ট করি, ওটার ডিমান্ড মানে ওই কিছু ট্যারিফ বসালে ডিমান্ড কমবে, এটা আমি মনে করি। ইকোনমিক সায়েন্স সেটা বলে না, কারণ এটাকে ইকোনমিক সায়েন্স বলে ইনইলাস্টিক ডিমান্ড ইজ উইথ রেসপেক্ট টু প্রাইস ইনইলাস্টিক, মানে প্রাইস বাড়লেও তারা এগুলো ডিমান্ড থাকবে যুক্তরাষ্ট্রের বাজারে। কারণ আমরা যেগুলো ওগুলো এসেনশিয়াল, ওদের যে জামা কাপড় এগুলো আমরা এসেনশিয়াল মানে লোয়ার এন্ডের গুলো আমরা রপ্তানি করতেছি, যেগুলো মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং ওদের মানে একটু গরিব যাদের ইনকাম কম তারাই বেশি ব্যবহার করে। সুতরাং সেদিক দিয়েও আমাদের অ্যাডভান্টেজ আছে। আমি মনে করি আমরা খুব বেশি কিছু এফেক্টেড হব না। এবং একটা জিনিস হতো গ্লোবাল একটা মানে অ্যাডভান্স এফেক্ট আসতেছে, কারণ আমরা একটা গ্লোবালি একটা ফ্রি ট্রেডের দিকে যাচ্ছিলাম অ্যাজ এ হোল। আমরা কোনো ট্রেড ব্লকে যেতে পারি না, এটা দুর্ভাগ্য। গত 15টা বছর সরকার কোনো সময় তারা কথা বলেছে, কিন্তু আমরা কোনো ট্রেড ব্লকের মেম্বার হতে পারি না, না আসিয়ানের হতে পেরেছি, না কোনো বাইলেটারাল এফটিএ করতে পেরেছি। চায়না আমাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা আমরা নিতে পারি নাই। হাওবার তো ওগুলো আমাদের ব্যর্থতা আছে। ওটা এখন আমি আশা করি আমরা আসিয়ানের সঙ্গে যুক্ত হতে পারবো। আমরা বাইলেটারাল মাল্টিলেটারাল যেটা আমাদের দরকার, যাদের সঙ্গে হলে আমাদের সুবিধা হয়, সেগুলো এখন সিরিয়াসলি দেখা হবে। তাহলে আমাদের এক্সপোর্টের অপশন অনেক বেড়ে যাবে এবং আমরা কম্পিটিটিভ। আমাদের এখানে আমরা যদি কম্পিটিটিভ না থাকি, তাহলে আমাদের নেইবারহুডে অন্য কেউ থাকবে না। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের অ্যাডভান্টেজ একটা আছে। জি, অধ্যাপক আবু আবেদ, আমি নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো। আমি একটু ওমর গিয়াস আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে। এই যে ইনভেস্টমেন্ট সামিট আমরা যদি একটু দেখি, আমি একটু একটি পয়েন্ট তুলে ধরি। স্পেনের শীর্ষস্থানীয় পোশাক নির্মাতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এবং আরও যদি দেখি যে চায়নার পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগ করবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। টেক্সটাইলের জন্য অথবা যদি বলি তৈরি পোশাক শিল্পের জন্য এই ইনভেস্টমেন্ট সামিট, এই যে যখন আমেরিকা নতুন করে শুল্ক আরোপ করলো এবং নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে এই বাজারে, এটি কত বড় সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমি এই জায়গাটায় যেটা বলতে চাই, আমি আবু মোহাম্মদ স্যারের সাথে ইকো করবো যে আমাদের এরকম একটা ইনভেস্টমেন্ট সামিট এই সময় অবশ্যই একটি পজিটিভ ইনিশিয়েটিভ, এবং এত ইনভেস্টররা বিভিন্ন থেকে এসেছেন, সেটি আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাবো। আর এর পাশাপাশি আমি এটাও বলতে চাই যে ইনভেস্টমেন্টরা শুধু ভিজিট করেই কিন্তু ইনভেস্ট করবেন না, আমাদের এফডিআই আনতে হলে কিন্তু তাদেরকে সেই ধরনের আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যে আমাদের এখনো পর্যন্ত বিশ্বে 190টা দেশের মধ্যে আমরা 168তম অবস্থান, সেই সূচকের কিন্তু উন্নত করতে হবে। অর্থাৎ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমাদের যে প্রসিডিউরিয়াল ডিলে, এগুলো কিন্তু আমাদেরকে আরো উন্নতি করতে হবে। বিশেষ করে আপনি যেটা বললেন যে চাইনিজ কিন্তু অনেক কোম্পানি এখন তাদের বিশেষ করে গার্মেন্টস টেক্সটাইলের ক্ষেত্রে ম্যান মেড ফাইবারের ক্ষেত্রে তারা রিলোকেট করতে চাচ্ছে, সেটি আমাদের জন্য একটি বড় সুযোগ। কিন্তু আমরা জানি যে আমাদের এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলোই কিন্তু জ্বালানি সংকটে ভুগছে। আর সুতরাং আমরা যদি আমাদের ইনভেস্টমেন্টের যারা করবেন তাদেরকে যদি আমরা জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারি, তাদেরকে যদি আমরা নিশ্চিত করতে না পারি যে তারা প্রসিডিউরিয়াল ডিলে বা রিপার্টিশনের, তার বললেন এখন তো সমস্যা নাই, তারপর দেখা যায় যে আমাদের এখানে যারা ফরেন প্রফেশনালরা কাজ করেন তাদের স্যালারি পাঠানোর ক্ষেত্রে, ইভেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা এখনো কিন্তু এক্সিস্টিং গার্মেন্টস সেক্টরগুলোতে আছে। সেই জায়গাগুলোতে সূচকগুলোতে যখন আমরা উন্নতি করতে পারবো এবং বিডা এবং অন্যান্য অর্গানাইজেশন গুলো এটা সমন্বিত প্রয়াস আমরা দেখবো, তখনই কিন্তু আমরা এটার আর একটু বেশি সুফল আমরা কিন্তু আমাদের ঘরে তুলতে পারবো। তবে এখানে বলা যায় যে আমি অবশ্যই এখানে আবার সাধুবাদ জানাবো যে সরকার পিয়াকসানকে আমি দেখেছি ইনভেস্টমেন্ট সামিটে ওনাকে সিনিয়র সিটিজেনশিপ দিয়েছেন। আমরা জানি যে পিয়াকসান ইয়াং ওয়ান কর্পোরেশনের মাধ্যমে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও একটি বড় ধরনের বিনিয়োগ করেছেন, এবং এখানে কিন্তু আমাদের পিয়াকসানের ইয়াং ওয়ান কিন্তু আমাদের একদিকে যেমন দেশে সুনাম করাচ্ছে, আমরা এই দিক থেকে অনেক লোকজন কিন্তু কর্মসংস্থানও সৃষ্টি করেছেন। সো এই ধরনের কিয়াকসানকে যেমন উনি সম্মানিত করলাম আমরা দীর্ঘদিন পরে হল সরকারের উদ্যোগে, তো এই ধরনের আমাদের ইনভেস্টরদের কিন্তু সম্মান এবং সুযোগ দিতে হবে, তাহলেই পরে কিন্তু তারা কিন্তু এই ইনভেস্টমেন্টকে এবং আগ্রহী হবে। সুতরাং আমি মনে করি এরকম উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তার পাশাপাশি আসলে আমাদের ইজ অফ ডুইং বিজনেসের সূচকে আমাদের নজর দিতে হবে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, জ্বালানি, বিদ্যুৎ, পানি, এই জিনিসগুলো কিন্তু নিশ্চিত দিতে হবে। আমাদের অনেকগুলো ইকোনমিক জোন, নানা মিরসরা ইকোনমিক জোনও গিয়েছেন, কিন্তু ইকোনমিক জোন গুলো তো কিন্তু এখনো
ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের অনেক ঘাটতি এখনো রয়েছে। সো সেই জায়গাগুলো আমাদের মনে হয় নজর দিতে হবে যদি সত্যিকার অর্থে আমরা এফডিআই আনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু অধ্যাপক আবু আহমেদ আপনার কাছে আসি। যে কথাগুলো বলছিলেন ওমর গিয়াস, আমি যদি এই জায়গা থেকে আসি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে যেমনটা বলা হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনো 5টি বড় বাধা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিদ্যুৎ সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, বৃহৎ অনানুষ্ঠানিক খাত এবং করের যে হার। এই যে জায়গাগুলো, এগুলোর জন্য একটি এখন সংস্কার, বিভিন্ন সেক্টরের সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর কিছু কাজ হয়তো বা প্রাথমিকভাবে সরকার করে দিয়ে যাবে, পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবেন তারা হয়তো বা সেই অনুযায়ী কাজগুলো করবেন, এমনটাই প্রত্যাশা। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো সমাধানে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা, যাতে এটি ভবিষ্যৎ সরকারও সেটি এসে কাজ করতে পারে এবং বাংলাদেশের বাণিজ্যের, ট্রেডের যে জায়গাটি সেটা যেন স্টেবল থাকে, কি কি কাজ করলে এই সমস্যাগুলো অথবা এই জটিলতাগুলো আসলে দূর করা সম্ভব? আমি আমি এটা বলতে চাচ্ছি এই জন্য যে বিদ্যুতের ব্যাপারটা এখন অনেকটা মানে আমি মনে করি মানে এটা সমাধান হয়ে গেছে বা হয়ে যাবে। এই যে গত কয়েকটা মাস আমরা বিদ্যুতের কোনো সমস্যা দেখি নাই, কোনো লোডশেডিং দেখি নাই, কোনো পাওয়ার আউটেজ দেখি নাই। তো ওটা আমরা বাইরের থেকেও বিদ্যুৎ আনতেছি কম্পিটিটিভ, এমনকি বেশি অর্থ দিয়েও, এবং আমরা লোকালি বিদ্যুৎ উৎপাদন করব। আর যারা বাইরে থেকে বিনিয়োগ আসতেছে তারা নিজেরাও করতে পারবে। তো বিদ্যুতের ব্যাপারটা আমার কাছে অত বড় কোনো প্রবলেম মনে হচ্ছে না এখনকার সময়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফুয়েল। ফুয়েল এবং সেটা এই যে যারা বিদেশি বিনিয়োগকারীরা আসবে, আমাদের যে ইকোনমিক জোনস আছে এখানে স্পেশালি ফুয়েল সাপ্লাই দিতে পারবে। ফুয়েল তো অ্যাভেলেবল, প্রোভাইডেড ইউ হ্যাভ দ্য ফরেন এক্সচেঞ্জ। তো আমাদের ফরেন এক্সচেঞ্জে মানে আমি খুব খুশির সঙ্গে জানাচ্ছি সবাইকে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা আগের সরকারের সময় তলানিতে যাওয়ার উপক্রম হয়েছিল, বর্তমানে সেটা সে $15 বিলিয়ন থেকে বেড়ে এখন $25 বিলিয়ন। আগামী 2-3 মাসের মধ্যে এটা ক্রস $30 বিলিয়ন। সুতরাং বাংলাদেশে ক্যান নাও পারচেজ অলমোস্ট এনিথিং ফ্রম অ্যাব্রড, ক্যান পে ফর দ্যাট। এই যে বিভিন্ন ব্যাংকের কয়েক মাস আগেও এলসি খুলতে সমস্যা হচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ সেটা আর নাই। ডলার্স আর অ্যাভেলেবল, হ্যাঁ, এমনকি টাকা ভার্সাস ডলার ওটার যে এক্সচেঞ্জ রেট সেটা স্টেবল, 120 টাকা, 121 টাকা, 122 টাকা, ডলার্স আর অ্যাভেলেবল। সুতরাং ওই যে ফুয়েলের যে সমস্যা সেটা থাকার কথা না। যতক্ষণ পর্যন্ত ইউ হ্যাভ দ্য মানি ফর ফরেন এক্সচেঞ্জ, US dollar or some other reserve currencies, এগুলা কোনো সমস্যা না। আরেকটা হচ্ছে হ্যাঁ, এখানে ট্যাক্স রেট, এটা আমি ইকোনমিক্স এর শিক্ষক বা ছাত্র হিসেবে আমি অ্যাডমিট করতে চাচ্ছি, আমাদের এখানে কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স রেট হাই। আমি অনুরোধ করব, কর্পোরেট ইনকামটা সারা পৃথিবীতে কমানো হচ্ছে। যুক্তরাষ্ট্র কমাইছে, যুক্তরাজ্য কমিয়েছে এবং ইন্ডিয়া কমিয়ে দিয়েছে। আমাদের এখানে এই কর্পোরেট ইনকাম ট্যাক্স মানে কোম্পানি ইনকামের উপর যে ট্যাক্স, সেটা আরো কমানো উচিত। বিশেষ করে যেগুলো আমাদের শেয়ার বাজারে লিস্টেড হবে, সে যদি এগুলো থেকে কোনোটা লিস্টেড হতেও পারে ভবিষ্যতে, তো ওগুলো কর্পোরেট ইনকাম ট্যাক্স অনেক কমিয়ে দেওয়া উচিত। কারণ আমরা ট্যাক্স রিলেটেড ইস্যুতে আমরা কম্পিটিটিভ থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে ডিসপিউট সেটেলমেন্ট নিয়ে তাদের ডিসকন্টেন্ট আছে। আমি মনে করি বর্তমান যে কোর্ট সিস্টেম যেটা ফাংশন করতেছে, একসময় ছিল অনেক বাধা বা করাপশন ছিল, এখন অন্তত সেই করাপশন অনেকটা রিডিউসড হয়ে যাবে বা যাচ্ছে। পলিটিক্যালি আমি বলবো যে যারা ক্ষমতায় আসবে, সম্ভাবনা আছে যাদের, যে কম্বিনেশন হোক বা যে একক দল হোক, বা আমার তো মনে হচ্ছে কম্বাইন্ড হইতে হয়তো পলিটিক্যালি একটা গভর্নমেন্ট হয়তো সামনে আসতে পারে বা আসুক, বা আমরা যতদিন সম্ভব আমরা প্রফেসর ইউনূসকে আমরা সামনে রাখতে চাই, দেশের জনগণের চাহিদাও সেটা। আশা করি এইসব ব্যাপারে ঐক্যমত আছে, হ্যাঁ, করাপশন আছে। তো করাপশন তো এই যে আন্ডার ডেভেলপ এশিয়ান এবং আফ্রিকার অনেক দেশে আমাদের থেকে আরো বেশি করাপশন আছে। আমাদের এখানে করাপশনটা বেশি দানা বেঁধেছিল আগের সরকার সময়, 15 বছরে, যেহেতু সরকারটা ইলেক্টেড ছিল না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি একটি বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনার সাথে আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্ন চলে যাব বিরতির পর। আবু আহমেদ, আমি আপনার কাছে আবারও আসি যে বিষয়টি নিয়ে, একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আবু আহমেদ, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। ফলে আপনার নেপাল, ভুটান যাওয়ার যে সুযোগ, এটি আপাতত স্থগিত থাকছে। বাণিজ্যিক, অর্থনৈতিকভাবে এটি বাংলাদেশের জন্য কতটা জটিলতা তৈরি করবে অথবা কতটা ক্ষতিগ্রস্ত হবে? দ্বিতীয়ত, যে প্রশ্নটি আপনার সাথে একই সাথে রাখতে চাই, যে অন্তর্বর্তী সরকার এখন কি পদক্ষেপ নিতে পারে? এখানে আমি যেটা দেখছি, এটা আজকের নিউজটা দেখলাম, জি, আমার কাছে মনে হয় না মানে ইন্ডিয়া মানে খুব জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করেছে এই ক্ষেত্রে। আমরা পয়সার মানে কত টাকার জিনিস ওই নেপাল আর ভুটানের রপ্তানি, খুব মিগার অ্যামাউন্ট, খুব স্মল অ্যামাউন্ট অফ মানি ওই রপ্তানি থেকে আমাদের জন্য আসতেছে। নেপাল ভুটানের সমস্যা হচ্ছে ওরা ল্যান্ডলক, তা আমরা সেটা আমাদের সি পোর্ট গুলো আমরা ওদেরকে ব্যবহার করতে দিতে রাজি ছিলাম বা এখনো রাজি আছি। তারা ওই সমস্যাটা তাদেরই বেশি হবে, মানে নেপাল আর ভুটান। তারা ইন্ডিয়ার সঙ্গে একটা বোঝাপড়া আসা উচিত। আর আমরা তো ইন্ডিয়াকে অনেক সুবিধা দিয়েছি, এমন না যে আমরা সবকিছু বন্ধ করে দিচ্ছি। নো, আমরা শুধু যেটা চাচ্ছিলাম, মানে আগের সরকার যেটা করে নাই, এবং সেটা এদেশের জনগণ একটা বিক্ষুব্ধ ছিল, এদের একটা মনে একটা চাপা একটা ডিসকন্টেন্ট ছিল। সেটা হচ্ছে আমরা যে ইন্ডিয়াকে ট্রানজিট দিচ্ছিলাম, আমাদের রাস্তাঘাট ব্যবহার হচ্ছে, পোর্ট ব্যবহার হচ্ছে, আমাদের জ্বালানি ব্যবহার হচ্ছে, এর বিনিময়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস, রাইট প্রাইসটা পাচ্ছিলাম কিনা। দেশের জনগণের ধারণা, এবং এটা অমূলক নয়, সত্যি ধারণা ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার, মানে আগে যে সরকার মানে অগাস্ট জি, বিগত আওয়ামী লীগ সরকার, জি, বিগত আওয়ামী লীগ সরকার, তারা ইলেক্টেড ছিল। তারা পরপর 3 বার দে ওয়ার নট ইলেক্টেড। ওই সরকারগুলো যদি ইলেক্টেড হতো তাহলে এক ধরনের বিহেভ করতো। যেহেতু তারা ইলেক্টেড ছিল না, তারা তাদের কতগুলো ওই যে বেস্টেড ইন্টারে পাওয়ার বলো, সেটা তোমরা যেভাবে ব্যাখ্যা করে না কেন, অলিগার্কি বা অলিগার সৃষ্টি করেছে। সেটা ব্যুরোক্রেসিতে করেছে, পুলিশে করেছে, ব্যবসায়ীদের মধ্যে করেছে। এমন কেউ বড় কোনো ব্যবসা করতে পারে না ওই সরকারের আনুকূল্য ছাড়া। এই সরকার ব্যবসার ক্ষেত্রে বান্ধব এবং নিউট্রাল। যে কোনো লোক অনেস্টলি ব্যাংক থেকেও লোন পাবে এবং বড় ব্যবসা করতে পারবে। সরকারকে কোনো চাঁদা দিতে হবে না, সরকারকে তোয়াজ করতে হবে না, তেল দিতে হবে। এই জন্য সবাই, সে যেই পলিটিক্যালি যে গ্রুপের হোক না কেন, সে ব্যবসা করতে পারবে। আগের সরকারের সময় সেটা সম্ভব ছিল না। এই জন্য আমরা যেটা ইন্ডিয়ান সরকারের কাছে অনুরোধ করবো, যে আমরা ট্রানজিট কানেক্টিভিটি এগুলো আমাদেরও দরকার, তবে আমরা সমতার ভিত্তিতে, অন ইকুয়াল ফুটিং। আমরা যেটা চাবো যে আমাদের থেকে আপনারা যে উপকারটা পাচ্ছেন, আমরা যাতে সেই উপকারটুকু আপনাদের থেকে পাই। ওটা আগে সরকার এনশোর করে নেই। আমরা এই সরকার করতে চাইছে, ভবিষ্যৎ সরকার সেটাই করবে। সেই জন্য হঠাৎ করে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, ইট ওয়াজ এ ভেরি স্মল ইস্যু ফর বাংলাদেশ। আমরা খুব বেশি কিছু ওখানে বিক্রি করি না, ওরা ইম্পোর্ট করে নেপাল আর ভুটান, মংলা পোর্ট ব্যবহার করে। তো ওটা তো দুটো ইকোনমির জন্য ক্ষতিকারক হবে। আবার ইন্ডিয়া বিইং এ বিগ ইকোনমি, তারা দে আর সেন্ডিং এ রং সিগন্যাল, এটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, সেটা বাংলাদেশ সরকার দেখবে, দেশের জনগণ দেখবে, ইন্ডিয়ার জনগণও দেখবে, যে আমরা একটা পিসফুলি কোএক্সিস্ট করতে চাইছি উইথ আমরা যে ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যে একটা আমরা আমাদের এই যে রিসোর্স ব্যবহার করলে এটা যেটা প্রাইস দিতে হবে, এটা যে অন্য দেশ ব্যবহার করলেও দিতে হবে, ওটা ইন্ডিয়াকে বুঝতে হবে। জি, অধ্যাপক আবু আহমেদ, আমি ইন্ডিয়া যেটা, জি, আমি এখানে একটু পলিটিক্যাল কথা বলেছি, ইন্ডিয়া যেটা ভুল করেছে গত 15 বছর, এখন তারা বলতেছে কি একটা ইলেক্টেড গভর্নমেন্ট দরকার বাংলাদেশে। কেন গত 15 বছরও তারা এটা বললো না কেন? ওয়াই? তখন তো বলে নাই। এতগুলো ইলেকশনের নামে কতগুলো ফেক একটা এক্সারসাইজ হলো, মানে ফ্লড একটা সিস্টেম দাঁড় করানো হলো, একটা সিস্টেমকে চুরমার করে দেওয়া হলো, যেটা ভালো ছিল, যেটা দেশের পক্ষে, জনগণের পক্ষে ছিল। তখন তো ইন্ডিয়া কিছুই বললো না। আর এখন বলতেছে ইনক্লুসিভ, তারা ইলেকশন। ওয়াই?
এটা এই জন্য ইন্ডিয়া একটু রেসপন্সিবল রেশনালিটি বিহেভ করা উচিত। বাংলাদেশ ইজ ওপেন টু অল। কেন আমরা চায়না থেকে ইনভেস্টমেন্ট আনতে পারবো না? কেন পাকিস্তানের জাহাজ যদি চিটাং আসে, ইন্ডিয়ান জাহাজ যদি চিটাং পোর্টে আসে অসুবিধা হয় না, পাকিস্তানের জাহাজ আসলে অসুবিধাটা কেন হবে? এগুলো কোনো অর্থ হয় না। যারা আমাকে সাহায্য করতে চায়, যারা এই দেশে বিনিয়োগ করতে চায়, তাদের জন্য সবার জন্য খোলা আছে। ইন্ডিয়া যদি বিনিয়োগ করতে চায় তাদের জন্য খোলা আছে। There will be no discrimination at all. জি, তো এটা দেখা যাক, আমরা মানে ইন্ডিয়ান সরকার হয়তো রিকনসিডার করবে আশা করতেছি, কারণ আমরা তো তাদেরকে সুযোগ সুবিধা আমরা তো বলি না যে দিব না, আমরা শুধু যেটা অধ্যাপক আবু আহমেদ, আমি চাচ্ছিলাম একটু সেটা- ছোট্ট করে আপনার কাছে যদি একটি ভিন্ন প্রসঙ্গে আসি, খুব স্বল্প সময় যদি আপনি উত্তর দেন, আমি জানি আপনাকে যেতে হবে, আমি আপনাকে ছেড়ে দিব। তার আগে একটি প্রশ্ন ছোট্ট করে যদি 2 মিনিট একটু বলতেন, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে 2টি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। এই উদ্যোগ বা পরিকল্পনার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা শোনেন, বাংলাদেশ ইকোনমির জন্য, বাংলাদেশ কান্ট্রি অ্যাজ এ হোল, ইসলামী ব্যাংকের যে শোষণ প্লান্ডারিং হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনা, ভেরি পেইনফুল। এই যে আইবিবিআর যেটা দি ফার্স্ট ইসলামী ব্যাংক, এটা তো সবচেয়ে বেশি রিসোর্সফুল ছিল, সবচেয়ে সফল একটা ব্যাংক ছিল। 2017-তে নিয়ে নেওয়া হলো, জোর করে নিয়ে নেওয়া হলো। কেন? এটার সঙ্গে ইসলাম আছে, এটাতে রিসোর্স আছে। কারা নিল? সরকার উচ্চ পর্যায় থেকে বলা হলো নিয়ে না, তো নিয়ে নিচ্ছে। এবং বিদেশি শেয়ার হোল্ডার থেকে জিজ্ঞাসাও করা হলো না, তাদেরকে জানানো হলো না, তারা মিটিংও আসতে পারে না, এই অবস্থায় নিয়ে নেও। তারপরে একটার পর একটা ইসলামী ব্যাংকগুলো নেওয়া হলো, সে একই গ্রুপ, সে একই ব্যক্তিরা। ফেক কতগুলো বোর্ড সৃষ্টি করা হলো ইসলামী ব্যাংকগুলোতে, ফেক কতগুলা কোম্পানি সৃষ্টি করা হলো বাইরে, সে সমস্ত কোম্পানির নামে এই ডিপোজিটারদের মানিগুলো নিয়ে নেওয়া হলো। তো এটার মতো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম, এত বড় একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম ইসলামী ব্যাংকগুলোকে কেন্দ্র করে সংগৃহীত হয়েছে গত 2017, স্পেশাল 2017 পর থেকে। তো ওটা এখন গভর্নর সাহেব যেটা বলতেছে, এটা রাইটলি বলতেছে, যদিও আমাদের দেশে মার্জার এন্ড অ্যাকুইজিশনের এক্সাম্পল খুবই কম, মানে অন্যান্য দেশে এটা খুবই মানে একটা নর্মাল প্র্যাকটিস। মার্জ করতে হয়, দুর্বলের সঙ্গে সবলে, অথবা কেউ কিনে নেয়, অথবা সবলে হয়, ওটা কোনো ব্যাপার না। আমাদের এখানেও অ্যাসেট বেসড হলে অ্যাসেট ডিলিউশন হবে। ওরা যদি একসঙ্গে হতে চায়, বা বাংলাদেশ ব্যাংক অবশ্যই ফ্যাসিলিটেট করবে, 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে। তবে দুর্বল যেগুলো, সেগুলোকে একটা সিদ্ধান্তে আসতেই হবে। হ্যাঁ, এবং ইসলামী ব্যাংক একটা মানুষ যেহেতু সুদবিহীন প্রোডাক্ট চাইছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, সেই জন্য ইসলামী ব্যাংক এই ধারাটা শক্তিশালী করতে হবে এবং অব্যাহত রাখতে হবে। তো আমি যেটা আরো খুশির বিষয়, যে বাংলাদেশ ব্যাংকে আলাদা একটা সেকশন বা ডাইরেক্টরেট তৈরি করেছে, ডিভিশন তৈরি করেছে ইসলামী ব্যাংকগুলোকে দেখভাল করার জন্য। বাংলাদেশ ব্যাংকের ভালো কোনো উদ্যোগকে অবশ্যই দেশের জনগণ সমর্থন দিবে। আমরা ইসলামী ব্যাংকগুলো মানে চিন্তারও বাইরে যেভাবে তাদেরকে শোষণ করা হয়েছে, এবং মানে মানুষ মনে করে শুধু ইসলাম থাকার কারণে ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, হতে পারে সেটা মানুষের ধারণায় দেয়। তো আশা করতেছি আমরা ইসলামী ব্যাংক এজ একটা সেপারেট ধারা হিসেবে দাঁড়াতে পারবো। সেটা মার্জিং এর মাধ্যমে হোক, অ্যাকুইজিশনের মাধ্যমে হোক, সেটা বাংলাদেশ ব্যাংকটা একটা পথ দেখাই দিবে। সেই পথটা এবং আইন পরিবর্তনের মাধ্যমে হোক, সেটা আশা করা যায় আমরা এট দ্য এন্ড আমরা একটা খুব ভালো একটা রেজাল্ট পাবো। জি, অধ্যাপক আবু আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য আমি কোনদিন আপনার সাথে কথা হবে। সবাইকে, আমি আমার এই যে যিনি আছেন ওনার থেকে একটু বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর কলিং মি এবং হ্যাভিং মি। থ্যাংক ইউ। ভালো থাকবেন, ধন্যবাদ। ওমর গিয়াস, জি ওমর গিয়াস, আপনার সাথে আলোচনায় চলে আসি। আমরা অধ্যাপক আবু মোহাম্মদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আসলে এগুলো সবগুলোর সাথে একটি আরেকটির সাথে আসলে সংশ্লিষ্টতা রয়েছে। অবশ্যই তৈরি পোশাক শিল্পের সাথে তো ব্যাংকিং সেক্টর, বিদ্যুৎ, জ্বালানি সবকিছুরই সম্পৃক্ততা রয়েছে। এই যে আমি যদি আপনার কাছে আসি, যারা ইনভেস্টর আসছেন, বিদেশি ইনভেস্টর, আমরা যেমনটা আলোচনা করছিলাম যে চায়না, স্পেনের বিভিন্ন বায়ার অথবা ইনভেস্টররা তারা বাংলাদেশ ইনভেস্ট করার আগ্রহ প্রকাশ করছেন। আপনি কি দেখেন যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশালি যদি আমরা দেখি পোশাক খাতে বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে, যেমন আপনি বিদ্যুৎ জ্বালানির কথা বলছিলেন, এছাড়া আর কি কি চ্যালেঞ্জেস আছে, কি কি আসলে প্রতিকূলতা তাদের মোকাবেলা করতে হয়, এবং সেই মোকাবেলা আসলে সরকারের পক্ষ থেকে অথবা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পক্ষ থেকে কিভাবে কাজটা সহজ করে দিতে পারে, এই জায়গাটা যদি একটু বলতেন।
প্রথমে আমি যেটা বলতে চাই, আসলে আমাদের বর্তমানে ইনভেস্টমেন্টে পোশাক খাতে একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটা চাইনিজ বলি আর আমাদের অন্যান্য দেশে যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে, স্পেশালি চায়না থেকে। কারণ আপনারা জানেন আমরা পোশাক খাতে গত আলোচনায় বলেছিলাম আমাদের বর্তমান এক্সপোর্ট বাস্কেট হচ্ছে সম্পূর্ণ কটন বেস, এবং আমাদের ম্যানমেড ফাইবারের যে বিশ্বজুড়ে স্পেশালি কোভিড এর সময় আমরা দেখেছি মানুষজন অনেক কমফোর্ট খুঁজছে, এবং সেই ধরনের ম্যানমেড অ্যাথলেশিয়া এই ধরনের প্রোডাক্টে কিন্তু আমাদের বাংলাদেশ এখন অনেক কম করছে। এবং এই ধরনের প্রোডাক্ট কম করার ক্ষেত্রে আমাদের যেমন নো হাউ এর আমাদের গ্যাপ রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের টেকনিক্যাল স্কিলেরও এবং এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে। সুতরাং আমরা যদি এই ধরনের ইনভেস্টমেন্ট চায়না বা অন্যান্য দেশ থেকে পাই, তাহলে একদিকে যেমন আমাদের উপায় যে যারা অন্তর্পনা তারা যেমন এ থেকে সুফল পাবেন, যে তারাও আস্তে আস্তে জিনিসটা শিখে যাবেন। তার পাশাপাশি আমাদের যেটা হবে যে ওই টেক্সটাইল বা ম্যানমেড ফাইবারের একটা এক্সপোর্ট গ্রোথও কিন্তু আমাদের হবে। এবং এই সম্ভাবনার জায়গায় যেটা বলে চ্যালেঞ্জের জায়গা আমি যেটা মনে করি, জ্বালানি সমস্যা অন্যতম সমস্যা। বিকজ আমাদের জ্বালানি বলতে আসলে বিদ্যুৎ না, আমাদের পোশাক কারখানার বড় ধরনের বয়লার থেকে শুরু করে মেশিনারি গুলো আসলে গ্যাসের মাধ্যমে চলে। সেটির একটি নিরবিচ্ছিন্ন আমাদের সংযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অ্যাসিওর করতে হবে। এর পাশাপাশি আমি যেটি মনে করি আমাদের ল এন্ড অর্ডার এবং আমাদের যে স্টেবিলিটি সেটি একটি বড় বিষয়। কারণ আমরা সাম্প্রতিককালে দেখেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক ভালো ভালো উদ্যোগ আছে অবশ্যই, বাট ওনাদের একটা যদি ব্যর্থতার দায় আমি বলি যে পোশাক শিল্পের অব্যাহত অস্থিতিশীলতা বা বিক্ষোভ বা সংকট, এটি কিন্তু আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পর থেকে শুরু করে এখন পর্যন্ত সমাধান হয়নি। সো স্টেবিলিটি, ওয়ার্কার্স আনরেস্ট বন্ধ করা এবং ওভারঅল ল এন্ড অর্ডার এন্ড ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট যদি আমরা দিতে পারি, তাহলে যে সম্ভাবনা দুয়ার আছে সেখানে কিন্তু আমরা টেক্সটাইল এবং শুরু করে সারা বাংলাদেশই কিন্তু আমরা বলে জি ওমর গিয়াস, আমি যদি এই জায়গায় আপনার কাছে এবার একটু প্রশ্ন রাখি যে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে অথবা টেক্সটাইলে অথবা যেভাবেই বলি যে এই সেক্টরে বিনিয়োগ করার ক্ষেত্রে যদি আপনি বলতে চান যে বিদেশি যারা বিনিয়োগকারী আছে, যে বাংলাদেশে বিনিয়োগের আসলে সুবিধাগুলো এই সেক্টরে সবচেয়ে বেশি কি কি, অন্যান্য প্রতিযোগিতায় যারা আছে ভারত, ভিয়েতনাম, অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে কি কি বাড়তি সুবিধা রয়েছে, আপনি যদি এগুলো একটু তুলে ধরতেন। বাড়তি সুবিধার মধ্যে অফকোর্স আমরা বলবো যে আমাদের স্কিল ওয়ার্কফোর্স। আমরা জানি যে বাংলাদেশের যে পোশাক শ্রমিকরা অবশ্যই দক্ষ, এবং এই 4,40,00,000 বা 4 মিলিয়ন পোশাক শ্রমিক আমাদের কিন্তু রয়েছে। এটি অবশ্যই আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলেন আর আমাদের ওয়ার্কফোর্স, এটি আমাদের বড় একটি জায়গা। দ্বিতীয়ত আমরা যেটা বলবো যে আমাদের এখানে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটি বড় ধরনের গত 50 বছরে আমরা সৃষ্টি হয়েছে। সুতরাং অধিকাংশ নিটের 100% এবং ওপেনের ক্ষেত্র এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সেটি কিন্তু বাংলাদেশে পাচ্ছে। এবং সর্বোপরি আমি যেটা মনে করি সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ডিউটি ফ্রি এবং এটি 2029 পর্যন্ত এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে চলবে। এবং 2029-এর পরও কিন্তু বেশ কিছু দেশ আমাদেরকে ডিউটি ফ্রি দিবে, এখনই বলে দিয়েছে, যেমন ইউকে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমাদের বেশ কিছু দেশ। এর পাশাপাশি যদি আমরা জিএসপি প্লাসটা সিকিউর করতে পারি, তো ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু আমাদের সেটি অব্যাহত থাকবে। সো ডিউটি প্লাস অপরচুনিটি যে আমরা পাচ্ছি, শুল্কমুক্ত যে রপ্তানি সুবিধা, ইনভেস্টররা কিন্তু সেটিও এই থেকে সুবিধা পাবেন। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে ইনভেস্টর এবং বাংলাদেশের জন্য দুপক্ষের জন্য কিন্তু এটা উইন উইন সিচুয়েশন হবে বাংলাদেশ পোশাক খাতে এই সুবিধাগুলি যদি বিবেচনা করে। জি, এবং বারবারই যে প্রশ্নটি ঘুরে ফিরে আসে, তৈরি পোশাক শিল্পের বাংলাদেশের ভবিষ্যৎ আরো ভালো করার জন্য অথবা প্রবৃদ্ধির জন্য কোন কোন নতুন বাজারে প্রবেশের পরিকল্পনা হাতে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের, অথবা কোন কোন মার্কেটগুলো অ্যাক্সেস করছে। এবং এখানে একটি বড় বিষয় যেটি আলোচনায় বারবার আরও আসে, এই প্রসঙ্গ আসলেই, যে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং করা কতটুকু, যেমন ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশে হচ্ছে, এই ধরনের সামিট আপনার তৈরি পোশাক শিল্পের বাংলাদেশ কতটা করতে পারছে অন্যান্য দেশে, অথবা এই ধরনের সামিট করে অথবা ইনভেস্টমেন্টে আগ্রহী করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের কতটা কাছে টানতে পারছে বাংলাদেশ, অথবা যদি যথেষ্ট না পারে কেন পারছে না, কোথায় ঘাটতি?
জি, আমি যেটা মনে করি যে তৈরি পোশাক শিল্প, যদিও আমি একটু আগে আমাদের ইউতে জিএসপি প্লাসের মাধ্যমে শুল্ক মুক্ত সুবিধা অব্যাহতের ব্যাপারে একটা আশাবাদ ব্যক্ত করলাম, তারপরেও সেটি কিন্তু আনসার্টেন। এবং আমরা রিসেন্টলি দেখেছি আমাদের বাজারে সবচেয়ে বড় যেই বাজার ইউএসএ, তারাও কিন্তু আমাদের উপর তারিফ দিয়েছে। এবং আবু আহমদ স্যার বললেন যে আমাদের অন্যান্য কম্পিটিটিভ কান্ট্রিও তারিফ পেয়েছে, কিন্তু আমি যদি দেখি যে টার্কির কিন্তু সে অনুযায়ী রেসিপ্রোকাল তারিফ অনেক কম। ইন্ডিয়া 26%, ইভেন পাকিস্তান, আমি যদি বলি টার্কি গ্লোবালি ওয়ার্ল্ডের 4র্থ বৃহত্তম এক্সপোর্ট অ্যাপারেল এক্সপোর্টিং কান্ট্রি, ইন্ডিয়া ষষ্ঠ, এবং পাকিস্তান ইভেন নবম যদি বলি, তারাও তারিফ 5% কম। শুধু ইউএস বাজারও এই সমস্যার যদি সমাধান না করতেন, ইউএস বাজারটাও আছে যে ট্রেডিশনাল বাজারের উপরে আমাদের ওভার ডিপেন্ডেন্স, এটি আমাদেরকে কখনই ভালো অবস্থানে রাখবে না। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন নতুন বাজার বা নন ট্রেডিশনাল মার্কেট, এই নন ট্রেডিশনাল মার্কেটে কিন্তু আমাদেরকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে আমাদের এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে, স্পেশালি অ্যাপারেল। এবং এই মার্কেটের ক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় বাজার হতে পারে মিডল ইস্ট। কারণ মিডল ইস্টে কিন্তু আমাদের যে মডেস্টি পোশাক বলি, অর্থাৎ জুব্বা থেকে শুরু করে যে পোশাকগুলো, সেই পোশাকের বাজারগুলো এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, পাকিস্তান তারাই কিন্তু এখন পর্যন্ত দখলে রাখছে। তো আমরা যদি শার্ট যদি আমরা প্যান্ট যদি আমরা সেলাই করতে পারি, তাহলে সেই ধরনের ইসলামিক পোশাক সেলাই না করতে পারার কোনো কারণ নেই। বাট এই ক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন আসলে ইনভেস্টমেন্ট স্বামী, যেমন আমাদের দেশের মধ্যে প্রয়োজন, তেমনি আমাদের অ্যাপারেল নিউ এক্সপোর্ট ডেস্টিনেশন গুলোতে, অর্থাৎ মিডল ইস্ট থেকে শুরু করে আমাদের নতুন বাজার জাপান, সাউথ কোরিয়া, ইভেন এশিয়ান মার্কেট যারা আছে, এবং আমাদের যে ব্রিক্স এর যে দেশগুলো আছে, ব্রাজিল থেকে শুরু করে চিলি, সেই দেশগুলোতে কিন্তু আমাদের এই ধরনের সামিট এবং এই ধরনের প্রোগ্রাম আমাদের কিন্তু করতে হবে। আবার এই যে একটা আমরা বলে রাখি যে আমরা বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের পক্ষ থেকে কিন্তু এবার নেদারল্যান্ডসে আগামী সপ্তাহে আমরা সবচেয়ে বড় একটা ম্যানুফ্যাকচারিং এবং ইউরোপের বাজারে একটা বড় ধরনের ফেয়ার আমরা করছি। বাট অন্যান্য নতুন ডেস্টিনেশন গুলোতেও কিন্তু আমাদের এই উদ্যোগ, বা এই উদ্যোগের ক্ষেত্রে আমি মনে করব যে সরকারের থেকে বরঞ্চ তৈরি পোশাক ম্যানুফ্যাকচারদের যে সংগঠন আছে বিজিএমই এবং বিকেএমই, তাদেরকে কিন্তু বেশি উদ্যোগ নিতে হবে। এবং আনফরচুনেটলি কিন্তু আমরা দেখছি এই ধরনের উদ্যোগ কিন্তু সরকার এবং বেসরকারি পর্যায়ে দুটিই কম। কিন্তু আমাদের সামনের দিনগুলোতে নন ট্রেডিশনাল মার্কেটে যদি আমাদের এক্সপোর্ট বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের সংখ্যার জায়গা থেকেই যাবে। সো ব্র্যান্ডিং যদি আমি বলি, আমার দেশের ভিতরে ব্র্যান্ডিং যেমন দরকার, আমার এক্সপোর্ট ডেস্টিনেশন গুলো কিন্তু আমাদের ব্র্যান্ডিং করতে হবে। এটা একমাত্র উপায় হচ্ছে দেশের বাইরেও আমাদের নতুন বাজার মেলা থেকে শুরু করে এই ধরনের কনফারেন্স, এই ধরনের প্রোগ্রাম, আমাদের রোড শো আমাদের অব্যাহত রাখতে হবে। জি, ওমর গিয়াস, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আপনাকে ধন্যবাদ। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।